বাড়ি ফিরছিলাম, কিন্তু এইরকম একটা প্যানিক সিচুয়েশনে আমাদের ইয়কসাম আসতে হবে এটা সত্যি ভাবিনি কখনো। শরীরটা একদম ভালো লাগছে না। এখানে সামনেই এই প্রেয়ার হুইলগুলো রয়েছে, এখানে জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে, আর মাথা যন্ত্রণা করতে যাই না কেন। আর মনে হয় না ইয়কসামটা তোমাদেরকে এইবার দেখাতে পারো। আর তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা বর্ষার সময় কখনোই সিকিমের প্ল্যানটা আর করো না। নিস্তব্ধ, শান্ত, মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা আর নদীর বয়ে চলার শব্দ। এমন পথ দিয়েই একে বেঁকে এগিয়ে চলেছি। মনে প্রশান্তি আর একটা নতুন জায়গা দেখার উত্তেজনা সবটা মিশে অদ্ভুত এক অনুভূতির উপস্থিতি টের পাচ্ছি। মাঝে মাঝে পেরিয়ে চলেছি নাম না জানা একের পর এক জনপদ। এবারও আমার সঙ্গী বিপ্লবদা, দিব্যেন্দু আর সুবীরদা, আর আমরা চলেছি সিকিমের প্রথম রাজধানীর দিকে। তবে সিকিমের এই ট্যুরটার উত্তেজনা আর প্রশান্তি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি আমাদের কাছে। উত্তেজনা পরিণত হয়েছিল উদ্বেগে, আর প্রশান্তির স্থান দখল করেছিল ভয়। পাহাড়ের একদিকের ঢালে সূর্যের আলতো কিরণ, আবার আরেক দিকের ঢালে ঝিরঝির করে পরিমিত বৃষ্টি। এটা খুব সাধারণ একটা ঘটনা, আর এই সাধারণ স্বাভাবিক ঘটনায় আমরা চিন্তিত হলাম যখন দেখলাম চুইয়ে পড়া জলধারায় টানেলের ভেজা অন্ধকার পথ। এই ভিডিওতে থাকছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। কোন সময়টা এখানে আসা তোমরা বর্জন করবে তার সতর্কবার্তা। যা ঘটেছিল তা ক্যামেরাবন্দি করতে না পারলেও তার বর্ণনা দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করব যে আমাদের মতন বোকামি আর ভুল তোমরা কখনোই করো না। ঈশ্বরের অসীম করুণায় আমরা ফিরে আসতে পেরেছি অক্ষত অবস্থায়, এটাই অনেক। পেলিং থেকে লাঞ্চ করে ইয়কসামের পথ ধরলাম। ঘুরতে সময় 2:30। লাঞ্চে এই আইটেমগুলো ছিল: আলু ভাজা, ডাল, আমি ডিম খেয়েছিলাম, ওরা মাংস খেয়েছিল, একটা সবজি, পাঁপড়, এইটুকু। আর একদম পেলিং যেখানে লেখা আছে আই লাভ পেলিং, তার পাশেই রয়েছে একটা বাঙালি হোটেল, হোটেল সারেডিনা। সেখান থেকে আমরা খেয়েছিলাম। খাবার দাবার একদম ঠিক আছে, ভালো, একদম নিশ্চিন্তে লাঞ্চ ডিনার দুটোই করা যেতে পারে। পেলিংয়ে সকালটুকুই আমরা ঘুরতে পেরেছিলাম। পুরো রাত বৃষ্টি হয়েছে, দুপুর থেকে আবার বৃষ্টি শুরু হলো, তাই পেলিংয়ের বেশিরভাগ জায়গায় দেখা হলো না আমাদের। তবু যতটুকু দেখেছি তোমাদের পরের ব্লগে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। ভীষণ সুন্দর একটা জায়গা এবং জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এই পেলিং। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখেই থাকো তাহলে ছোট্ট আবদার তোমাদের কাছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তার কারণ এমন গল্প তোমাদের কাছে আমি আরো নিয়ে আসব। পেলিং থেকে ইয়কসাম যাবার পথেই ছিল দারাপ, খেচিপেরি লেক, রামবি ওয়াটারফলস, রামবি অরেঞ্জ গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, সবকিছু। কিন্তু প্রবল বৃষ্টির জন্য আমরা কিছুই ভিজিট করতে পারলাম না। ভয়ঙ্কর বৃষ্টি, তোমরা বুঝতে পারছো যে কি দুর্যোগের মধ্যে আমরা ফেসেছি। এইসব চিন্তা ভাবনার মাঝেই দেখলাম বৃষ্টির জল রাস্তায় উঠে এসেছে।
পাহাড় থেকে পাথর গড়িয়ে নেমে আসছে রাস্তায়। জলের রং লালচে, মানে ওপরের প্রবল বৃষ্টিতে মাটি ধুয়ে যাচ্ছে, পাথর আলগা হচ্ছে। আমি নিজেই ড্রাইভ করে চলেছি, আর আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকায় এই ভাঙা পথে চলতে ভীষণ অসুবিধে হচ্ছে। নির্জন এই অতীব অফবিট পথে কোনো জনপ্রাণী নেই যে জিজ্ঞেস করব পথটা সঠিক কিনা। একটা অজানা ভয় চেপে বসছিল। গুগল ম্যাপ কাজ করছিল না। একদম বৃষ্টি মাথায় করে আমরা চলেছি ছায়াতাল অথবা ইয়কসামের দিকে, যেটুকু পৌঁছানো যায় আমরা সেখানে গিয়েই স্টে করব। থামার উপায় নেই, এগিয়ে চলেছি। রাস্তায় ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছুক্ষণ চলার পর অন্য একটা গাড়িকে থামিয়ে পথের হদিশ জিজ্ঞেস করতেই তিনি বললেন, থামবেন না, অন্তত ইয়কসাম পর্যন্ত চলে যান, দেরি করবেন না, কারণ রাস্তা ভাঙছে। পথ চলেছি আঁকাবাঁকা, পাহাড়ি, ভাঙা, বৃষ্টি স্নাত একটা পথ। প্রবল বৃষ্টির শব্দে ইঞ্জিনের শব্দ ঢাকা পড়ে গেছে। গাড়ির পরিবেশ থমথম। সিদ্ধান্ত নিলাম পাহাড় থেকে নেমে আসবো আজ রাতেই। হঠাৎ দেখি ডানে খাড়াই খাদের ধারে সংকীর্ণ রাস্তার উপরে নেমে এসেছে জলের তীব্র স্রোত। দাঁড়িয়ে পড়লাম। এই স্রোত ভেদ করে যেতে হবে আমাদের। গাড়ি এতটা প্রেসার নিতে পারবে কিনা ভাবতে ভাবতে প্রথম স্রোত ভেদ করে এগিয়ে এলাম। হৃদস্পন্দন তীব্র। এমন অবস্থার সম্মুখীন হইনি কখনো। দিক বিদিক শূন্য হয়ে আরেকটা ঝর্ণার স্রোতের নিচে আসতেই বোম ফাটার মতন একটা বিকট শব্দ হলো। গুড মর্নিং ফ্রম ইয়কসাম। তো গতকালকে আমরা যখন এসেছিলাম তখন তো মুষলধারে বৃষ্টি ছিল, আশপাশটা কিচ্ছু দেখার উপায় ছিল না। এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে হোমস্টেগুলোর অবস্থা মানে সবই খালি, মোটামুটি ট্যুরিস্ট একেবারেই নেই। তার কারণ এখনো সিজন শুরু হয়নি, এখন এখানে বর্ষা, এবং বর্ষার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা গতকালকে আমাদের সঙ্গে হয়েছে, তাতে করে বর্ষায় আমরা আর সিকিম আর কোনোদিনই ভিজিট করব না। তো যাই হোক, ঠিক আছে, সেই অভিজ্ঞতা তো দেখাবই। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা হচ্ছে কার্তুক হোমস্টে। উপরে একটা লেক আছে, কার্তুক লেক, তার নাম অনুসারেই এটার নাম কার্তুক হোমস্টে। ইয়কসামে অনেকগুলো হোমস্টে আছে। 15ই সেপ্টেম্বরের পর থেকে এখানে বুকিং নেওয়া শুরু হয়ে যায়। আমরা যখন পৌঁছলাম তখন সন্ধ্যা 5:30। বৃষ্টি আর থামেনি। ইয়কসামে পর্যটক আসা এখনো শুরু হয়নি, তাই হোমস্টেগুলো রেডি ছিল না। অনেক খোঁজার পর সাঙ্গেমা দিদি এই কার্তুক হোমস্টেতে আমাদের থাকতে দিলেন। বিকেলে স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট সহ নিলেন মাত্র 750 টাকা জনপ্রতি। ব্যবহার খুবই ভালো, খাবারের স্বাদ বেশ ভালো। আমাদের চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ বিরাজ করছে। পাশেই ইয়কসামের সরকারি স্বাস্থ্যকেন্দ্র। আমার অবস্থা দেখে আর চেস্ট পেইন শুনে সরবিট্রেট দিয়েছিলেন। এই হচ্ছে আমাদের হোমস্টে কার্তুক। এটা হচ্ছে এই হোমস্টের বসার জায়গা, ড্রয়িং রুম এটা। আর এখান থেকে বেরিয়ে এটা হচ্ছে মেন রোড। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা বৃষ্টি বা বর্ষা না থাকলে পরে এখানে বসে গল্প আড্ডা দেওয়া যায়। এর পেছনটাই হচ্ছে পাহাড়, আর এটা হচ্ছে কিচেন, যেখানে বসে আমরা লাঞ্চ ডিনার করেছি। সাঙ্গা দিদি, গুড মর্নিং।
यहाँ पे एक तो जो योक्सम है फर्स्ट कैपिटल ऑफ सिक्किम, वेरी रिच इन हिस्ट्री, कल्चर, ट्रेडिशन, यहाँ पे पूरा रिच है। तो हम लोग कम से कम ट्राई करते हैं कि कम से कम मार्केट से खरीद के लाए। ज्यादातर जो यहाँ पे होता है वही बना के खिलाता है गेस्ट लोग को। तो योक्सम काफी अच्छा है, यहाँ पे देखने के लिए काफी ट्रैकिंग का रूट पड़ता है यहाँ पे। আর সব থেকে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে এখানকার হোমলি অ্যাটমসফিয়ার আর এনাদের ব্যবহার। ভোরবেলায় উঠে ফ্রেশ হয়ে যখন বেরোলাম হোমস্টের বাইরে, তখন বিস্ময়ে মুগ্ধতায় গতকালকের ভয়ঙ্কর স্মৃতি কোথায় যেন মলিন হয়ে গেল, আর মনে করতে পারিনি। আমি আর দিব্যেন্দু আবার মোবাইল নিয়ে ট্রাইপড নিয়ে চললাম জায়গাটা ঘুরে দেখতে। এত সকালেও দোকানপাট সব খুলে গিয়েছে। একটু চা আর জলখাবার খেয়ে অবাক হয়ে আশপাশ দেখতে দেখতে ঢুকলাম এই বিশালাকৃতির অনেকগুলি মানেলা খাং বা প্রেয়ার হুইলের রুমে। হেভেনলি সুগন্ধে পরিপূর্ণ এই রুমটা। এখান থেকে বেরিয়ে চললাম রেড প্যালেসের দিকে। गुड मॉर्निंग। आप इधर आकर कैसा लगा आपको? अच्छा तो बहुत लगा। এই যে আমরা এখন যাচ্ছি রেড প্যালেসে। রেড প্যালেস ইধার সেই না? ওকে, থ্যাংক ইউ। যে এখানকার প্রথম যে রাজধানী তার যে প্যালেস ছিল, রাজার প্যালেস, সেইখানে এই যে এটা হচ্ছে ইয়কসামের যে বাজারটা, সেটা একদম আমাদের হোমস্টে থেকে একটুখানি পায়ে হাঁটা পথ। বলল লোকাল মানুষের কথায়, এখানকার মানুষের কথায় 15-20 মিনিট হাঁটা। গভীর ছায়াঘন শান্ত ছোট্ট একটা চড়াই পাহাড়ি পায়ে চলা পথ। গাছের জল পড়ছে। 10-15 মিনিট হেঁটে পৌঁছলাম এখানে, হোটেল রেড প্যালেস। ইয়কসামের সুপরিচিত হোটেল এবং রিসর্ট রয়েছে, সুইমিং পুল, ফিটনেস সেন্টার ও লাইব্রেরি। আর এখান থেকে ইয়কসামের আশেপাশের পাহাড় আর ভ্যালির দৃশ্য অদ্ভুত রকম সুন্দর। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড তাদের জন্য এখানে 302 আর 301 এই দুটো রুম তাদের জন্য ডেডিকেটেড রয়েছে। তারা এলে কিন্তু এই দুটো রুম অবশ্যই তারা বুকিং পেয়ে যাবে। রুমগুলো দেখাতে পারতাম, কিন্তু যেহেতু ওদের বুকিং শুরু হয়নি তো রুমগুলো রেডি নেই, তাই রুমগুলো দেখাতে পারলাম না। এখানে একটা উইন্ডো রয়েছে, আর এই উইন্ডো দিয়ে যে ভিউটা পাওয়া যায় সেই ভিউটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে এখানকার টেরেস। কি অবাক করার সুন্দর, তোমাদেরকে কি বলি বলো তো, আমি নিজেই মন্ত্রমুগ্ধ হয়ে আছি, কি বলবো তোমাদেরকে। আচ্ছা, ইনি ওনার দায়িত্বে এখন রয়েছে এই প্যালেসটা। তো উনি ভীষণ লাজুক একটা মানুষ, ভীষণ লজ্জা পাচ্ছিলেন, আমি অনেক কষ্টে রাজি করিয়েছি। আচ্ছা, এখানে यहाँ पे जो रूम का फेयर होता है वो कैसा है, शॉर्ट में बता दीजिए। ये वाला फ्लोर का है, एटिक रूम है, हाँ, आपका पड़ेगा 3500 पर नाइट, ओके, इंक्लूडिंग ब्रेकफास्ट कम्प्लीमेंट्री। ओके, एंड स्वीट रूम का है आपका, हमारा पास है 2 स्वीट रूम। एक्चुअली इट्स कॉस्ट 4000, ओके, दैट्स इंक्लूडेड ब्रेकफास्ट। और अगर सबसे वाला लो कैटेगरी का रूम है आपका 2200, उसमें ब्रेकफास्ट है क्या कॉम्प्लीमेंट्री? ओके, है। और जो लंच डिनर होगा वो आपके यहाँ से मिल जाएगा? जी जी, सब मिल जाएगा, सब मिल जाएगा जी, आपका वो प्लान में है, प्लान में है। और प्लीज आपका नाम बताइए। माय नेम इज कर्मा। कर्मा, ओके, थैंक यू सो मच, थैंक यू, बहुत अच्छा लगा आपसे मिलके।
সকাল 9:30। হোমস্টের ব্রেকফাস্ট রেডি, বাকিরাও তৈরি। ব্রেকফাস্ট সেরে চললাম করোনেশন থ্রোন দেখতে। আমরা ইয়কসাম থেকে ফেরার পথ ধরলাম, সামনে একটা করোনেশন সেরেমনি হচ্ছে, সেটা দেখবো। দেখে একটা এলিফ্যান্ট ওয়াটারফলস, সেটা দেখে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চড়াই পথের ধারে গাড়ি পার্ক করে স্থানীয় মানুষজনের সাথে হেঁটে হেঁটে চললাম। ছায়াঘন, শান্ত, স্নিগ্ধ, পবিত্র একটি স্থান। এদিকেই রয়েছে করোনেশন থ্রোন আর এই চড়তেন। লামারা কাজে ব্যস্ত, প্রকাণ্ড একটি ধূপ জ্বলছে, আর সেই কারণে পুরো পরিবেশ অদ্ভুত সুন্দর সুগন্ধে মেতে আছে। খুব ভালো দিনে আমরা এখানে এসেছি। ওয়েস্ট সিকিমের ইয়কসামে অবস্থিত নর্বুগাংয়ের রাজ্যাভিষেক সিংহাসন হলো একটি ঐতিহাসিক স্থান, যা 1642 সালে সিকিমের প্রথম চোগিয়াল মানে রাজা ফুনসোগ নামগিয়ালের রাজ্যাভিষেককে চিহ্নিত করে এই রহস্যময় পাইন গাছের নিচে, যার দ্বারা নামগিয়াল রাজবংশের সূচনা হয়েছিল। এই পাইন গাছ একজন পুণ্যাত্মা লামার ওয়াকিং স্টিক থেকে জন্মানো, এমনই লোকমুখে প্রচলিত রয়েছে। আধুনিক মঞ্চের মতন পাথরের সিংহাসনটি নর্বুগাং চোরতেনের কাছে অবস্থিত। এটি সমগ্র সিকিমের সব অঞ্চলের মাটি এনে তৈরি করা একটি স্তূপ। সিংহাসনের কাছেই রয়েছে লামা লাহাতসুন চেপোর পায়ের ছাপ, যা একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং রাজকীয় ঐতিহ্যের অভিজ্ঞতা তৈরি করে। हमारे जो ऊपर माउंट कंचनजंगा है, हाँ हाँ हाँ। उनको एक सम्मान दे रहा है। अच्छा, तो वो हम मानता है, बुद्धिस्ट लोग मानता है कि वो हमारे प्रोटेक्ट कर रहा है। Yes. तो हर साल हम उसको पंगलाक्सो बोलते हैं। हम उनको सम्मान दे के ऐसे पूजा करते हैं। अच्छा कुछ मॉन्क ऊपर माउंट कंचनजंगा भी जाता है। अच्छा ऊपर जाके आज के दिन वो लोग पूजा करके अच्छा। ये वापस आएगा। আজ থেকে 2-3 দিন আগে 3-4 জন বৌদ্ধ সন্ন্যাসী তারা কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। সেখানে তারা পুজো করে আবার তারা ফিরে আসবে। অনুষ্ঠানের জন্য প্রচুর মানুষ জমায়েত হয়েছে। মাঠে ফুটবল খেলাও হবে। নেতা মন্ত্রীরাও একত্রিত হয়েছেন। পাহাড়ের কোলে এই মাঠটির সৌন্দর্য কিছু কম নয়। আকাশ আবার ঢাকছিল মেঘে। বেগতিক বুঝে আমাদের খেলা দেখার ইচ্ছে থাকলেও চললাম এলিফ্যান্ট ফলস দেখতে। 5-7 কিলোমিটার উপরে উঠে পৌঁছলাম এখানে। পৌঁছতেই এক ঝাঁক প্রজাপতি ওয়েলকাম জানালো আমাদের। বৃষ্টির জল পাহাড়ি পথ বেয়ে নামতে শুরু করেছে। অল্প সময় কাটিয়ে আমরা চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বৃষ্টি বেশি এলে গাড়ি চালানো যাবে না, তাই আর দেরি করিনি আমরা। পথে আরও 2-3টে ওয়াটারফলস আমাদের বারংবার মুগ্ধ করেছে। এবারে বলি ইয়কসাম পৌঁছবে কেমন করে। এনজেপি থেকে প্রথমেই চলে এসো জোরথাং। শেয়ার গাড়িতে ভাড়া লাগে 120 টাকা থেকে 150 টাকার মতো। তারপর দুপুর 12টার পর জোরথাং থেকে ইয়কসাম পর্যন্ত শেয়ার গাড়ি পেয়ে যাবে। ভাড়া লাগে 300 টাকা জনপ্রতি। তবে সকাল 8টা থেকে গেজিং পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায়। গেজিং পর্যন্ত ভাড়া নেয় 170 থেকে 200 টাকা। আবার গেজিং থেকে ইয়কসামের পর্যাপ্ত গাড়ি রয়েছে। 200 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো ইয়কসাম। তবে তোমরা শেয়ারে ইয়কসাম না আসতে চাইলে এনজেপি থেকে কার রিজার্ভ করেও এই 142 কিলোমিটার রাস্তা চলে আসতে পারো। সেক্ষেত্রে খরচ হবে 4000 টাকা থেকে 5000 টাকার মধ্যে। বোম ফাটার মতন শব্দে চমকে উঠে ব্রেক করলাম। সারা শরীর কাচের টুকরোতে ভর্তি। পাশের সিটে সুবিরদার চোখে মুখে আতঙ্ক। গাড়ির উইন্ডস্ক্রিন ভেদ করে জল আসছে, আর এমন একটা পাথরের টুকরো গাড়ির ভিতরে নির্দ্বিধায় পড়ে আছে। ডান দিকে খাদের মোটামুটি 1.5 ফিট দূরে গাড়ির সামনের চাকা। সবাই চুপ। তখনও বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি হলো। তারপর কিভাবে ইয়কসাম পৌঁছলাম জানি না। হার্টবিট তীব্র। আমায় সরবিটেড নিতে হয়েছিল। মাথায় শুধুই ঘুরপাক খাচ্ছিল, পাথরটা আর একটু বড় হলে কি হতো। ডান দিকে গাড়ির চাকা যদি আর 1.5 ফুট এগিয়ে যেত তাহলেই বা কি হতো।
আরেকটা নতুন জীবন পেয়েছি আমরা সবাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশন বেলটাও অন করে রেখো যাতে করে এই ধরনের ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে শেয়ার করে রেখো যাতে আমি যে কথাগুলো বললাম আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা যেন তাদের সঙ্গে না ঘটে। जिंदगी मिल गया दोबारा। सही में जिंदगी मिल गया दोबारा।